আজকের ভিডিওতে আমরা শতকরা বা পার্সেন্টেজ এই চ্যাপ্টার থেকে টপ 20 এমসিকিউ নিয়ে আলোচনা করব। অর্থাৎ শতকরা চ্যাপ্টার থেকে বাছাই করা 20টা প্রশ্ন নেওয়া হয়েছে। যে ধরনের প্রশ্ন বিভিন্ন চাকরির পরীক্ষাতে খুবই আসে, অর্থাৎ খুবই কমন টাইপের 20টা প্রশ্ন নেওয়া হয়েছে। প্রতিটা প্রশ্নই কিন্তু তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট হবে যারা বিভিন্ন চাকরির পরীক্ষা বা প্রতিযোগিতামূলক পরীক্ষা প্রিপারেশন নিচ্ছ। তো খুবই ইম্পর্টেন্ট একটা ভিডিও হতে চলেছে, তো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখবে। আর এই 20টা প্রশ্নোত্তরের যে পিডিএফ, এটা অবশ্যই তোমরা সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবে, সেটা অবশ্যই ভিডিও শেষে বলে দেওয়া হবে। তো সময় নষ্ট না করে চলো শুরু করা যাক। তো আজকের প্রথম প্রশ্ন 1 নম্বর, খুবই সহজ একটা প্রশ্ন। এখানে কি বলা হচ্ছে যে 2/3 এর 1/2/5 এর 75% এর 540। তো খুবই সহজ ক্যালকুলেশন। এখানে যে সমস্ত জায়গায় এর আছে, হ্যাঁ, এগুলো সব গুণ চিহ্ন দিয়ে সবগুলোকে গুণ করে দিতে হবে। তো কি হবে দেখো, এখানে 2/3 আছে প্রথমে, তো প্রথমে 2/3 লিখলাম, তারপর এর পরিবর্তে গুণ চিহ্ন দিলাম, তারপর এটাকে যদি সাধারণ ভগ্নাংশে নিয়ে আসা হয় তো 5 × 5, 5 আর 2 যোগ করলে 7, অর্থাৎ এটাকে আমরা 7/5 হিসাবে লিখতে পারি। তারপর যেটা আছে 75%, 75% মানে হচ্ছে কি 75 / 100, ওকে। তারপর আছে যেটা 540, তো 540 এখানে গুণ করে দিলাম। তো এখানে এরকম করে সবকটা গুণ করে দিতে হবে। তারপর এখানে জাস্ট যে সমস্ত কাটাকাটি হবে সেগুলো ক্যালকুলেশন করলেই আনসার পেয়ে যাবে। তো এখানে প্রথমত তোমরা এখানে দেখো 75, 3 × 25 75, আর 4 × 25 100। তারপর এই 3 এবং এই 3 ক্যান্সেল করে দিলাম, ঠিক আছে। তারপরে ধরো এই যে 2 আছে, 2, 4কে 2 দুগুণে 4 কাটাকাটি করলাম। তারপর 2 1 2, এটাকে যদি 2 দিয়ে কাটাকাটি করা হয় তাহলে 540-এর অর্ধেক হচ্ছে 270, এটা হলো। তাহলে আর কি আছে নিচে, এখানে 5 আছে, তাহলে 5 × 5, আর এদিকে 27 আসছে প্রথমে, মানে 5 × 5 = 25, 2 থাকছে, 0 নিলে 20, তাহলে 4 × 5 = 20, তাহলে আসছে কত 54। আর এখানে আছে কত 7 এবং 54, হ্যাঁ, এটাকে গুণ করতে হবে, ঠিক আছে। তো এর সাথে গুণ করব 7, তো সেক্ষেত্রে কী আসছে, 4 × 7 = 8 আসে, 8 হাতে থাকছে 2, 5 × 7 = 35, আর 2 × 37, ঠিক আছে। তাহলে 378 অপশান এ হয়ে গেল এখানে রাইট আনসার, ঠিক আছে। তো আশা করি বুঝতে পেরেছো। তারপর এখানে তোমরা দেখতে পাচ্ছ যেটা করলাম সেটা এখানে শর্টকাটে করেও দেওয়া আছে, তোমরা ভুলে গেলে অবশ্যই দেখে নিতে পারবে। এরপর 2 নম্বর প্রশ্ন দেখো, একই ধরনের প্রশ্ন। এখানে বলা হচ্ছে যে 4240 এর 3/5 এর 75% এর 25%। তো এটাও যেখানে এর আছে সেগুলো গুণ চিহ্ন দিয়ে তারপর ক্যালকুলেশন করতে হবে। তো কীভাবে করতে হবে দেখো, 4240 × এখানে কি আছে 3/5, তাহলে 3/5, তারপর হবে কি 75%। তো 75%কে কীভাবে লেখা যায়, 75/100, তারপর একই রকমভাবে 25% মানে হচ্ছে 25/100, ওকে। এবার এটাকে যদি কাটাকাটি করা হয় তাহলে কি হবে দেখো, এখানে প্রথমত 25 দিয়ে যদি কাটাকাটি করি, 25কে 25, 4 × 25 = 100, হ্যাঁ, এটাও 25 দিয়ে কাটাকাটি করি, 3 × 25 = 75, 4 × 25 = 100। সবসময় চেষ্টা করবে যতটা সম্ভব বড় সংখ্যা দিয়ে কাটাকাটি করা বা ভাগ করা আর কি। তো একই রকমভাবে এখানে আরেকটা জিনিস দেখতে পাচ্ছি, এখানে 5 আছে, এখানে যেহেতু 0 আছে অর্থাৎ 5 দিয়ে এটা কাটাকাটি যাবে। তো 5 × 8 = 40, 2 থাকছে, তারপর 24, 4 × 5 = 20, তারপর 4 থাকছে, আবার 5 × 8 = 40, ঠিক আছে। তো 848 আসছে। তারপর এটাকে আবার যদি 4 দিয়ে কাটাকাটি করি, ভেরি সিম্পল, 4 × 2 = 8, 4 × 1 = 4, আবার 4 × 2 = 8। তারপর এই 4টা দিয়ে আবার যদি কাটাকাটি করি 212কে, তাহলে কি থাকছে 4 × 5 = 20, 1 থাকছে 21, তারপর 3 × 4 = 12। তাহলে ফাইনালি এখানে থাকছে 53, আর এখানে আছে কি 3, এবং এখানেও একটা 3 আছে, ঠিক আছে। তো 3 আর 3 গুণ করলে 9, তারপর এখানে যে 53টা আসলো এর সাথে 9 গুণ করতে হবে, তাহলে কত হচ্ছে দেখো, 3 × 9 = 27, 7 হাতে 2, 5 × 9 = 45, আর 2 × 7 = 40, ঠিক আছে। তো 477 অপশান ডি হয়ে গেল এখানে রাইট আনসার। আর এখানে আমি আগে টাইপ করে রেখেছি, এটা তোমরা দেখতে পাচ্ছ। এরপর 3 নম্বর প্রশ্নে বলা হচ্ছে 150 মিলিলিটার 3.5 লিটারের কত শতাংশ। তো এখানে প্রথমে যেটা দেওয়া আছে 150 মিলিলিটার, অর্থাৎ 150 ml বলতে পারি,
এটা 3.5 লিটারের কত শতাংশ, তার মানে এটা বাই এটা ইন্টু 100%, ঠিক আছে। এবার এখানে একটা জিনিস খেয়াল করো, এখানে এটা কি মিলিলিটারে আছে, এটা লিটারে আছে, দুটো একই এককে নিয়ে আসতে হবে। এই জন্য আরেকটা স্টেপ যদি আমি এখানে করি, উপরে 150 মিলিলিটার আছে থাকলো, এই যে 3.5 লিটার, 3.5 লিটারকে যদি মিলিলিটার করা হয় তাহলে এর সাথে একটা 1000 গুণ করতে হবে, ঠিক আছে। আর এখানে পাশে যেমন 100 আছে এটা থাকবে, তো এত পার্সেন্ট। এবার কাটাকাটি করতে হবে। তো সেক্ষেত্রে কি হচ্ছে দেখো, এই যে 100 দুটো শূন্য, এখানকার দুটো শূন্য ক্যান্সেল হয়ে গেল, আর এই শূন্যটা ক্যান্সেল হওয়ার ফলে এই দশমিকটা উঠে যাবে, ঠিক আছে, এরকম ভাবতে পারো। তাহলে ফাইনালি এখানে থাকছে কি 150/35, তো এটাকে 5 দিয়ে কাটাকাটি করা যাবে, তো 3 5 15, একটা শূন্য থাকছে, আর এখানে 5 দিয়ে কাটাকাটি করলে 5 7 35, তাহলে এখানে থাকছে কি 30/7। এবার এটাকে যদি যেরকম অপশান আছে এরকম ফর্মে যদি আনতে চাই তাহলে কি হবে, এটাকে ভাগ করতে হবে, তো 4 7 28, তাহলে 2 থাকছে, তাহলে 4 পূর্ণ 2 7, ঠিক আছে। 4 পূর্ণ 2 7 কোথায় আছে দেখো, অপশান বিতে আছে, তো অপশান বি হয়ে গেল এখানে রাইট আনসার। তো এরাও দেখো এখানে ক্যালকুলেশন করা আছে একই রকমভাবে। এরপর 4 নম্বর প্রশ্নে কি বলা হচ্ছে, যে একটি দ্রব্যের মূল্য 10% কমে যায়, পুরানো মূল্যে ফিরে যেতে হলে মূল্য বৃদ্ধি হতে হবে, ঠিক আছে। ধরো কোনো একটা দ্রব্যের মূল্য 100 টাকা, তো সেটাকে 10% কমিয়ে দিলে তার মূল্য হবে কত, 90 টাকা। তাহলে সেটাকে 90কে আবার কত পার্সেন্ট বাড়ালে 100 টাকা হবে, এটা এরকম বলতে চাইছে, বা এরকম করে ভাবতে পারো। অথবা আরও শর্টকাটে যেটা করা হয় সেটা হচ্ছে, এখানে যেহেতু 10% কমে যাওয়ার কথা বলা হয়েছে, এই জন্য এটা কি করতে হবে, 10/100 - 10, ঠিক আছে, ইন্টু 100, 100, ঠিক আছে, এত পার্সেন্ট, তো এত পার্সেন্ট বাড়াতে হবে। তো এটাকে একটু ক্যালকুলেশন করতে হবে, এখানে কি 10 এটাকে কি লেখা যায়, 100 - 10 মানে অবশ্যই 90, আর এখানে 100 যেমন আছে থাকছে। তো এটাকে যদি এখানে একটা করে শূন্য ক্যান্সেল করে দিই, এটা অ্যাকচুয়ালি থাকছে কত, 100/9, ঠিক আছে। তো এটাকে অবশ্যই আর কাটাকাটি যাচ্ছে না, এই জন্য এটাকে একটু পূর্ণ করতে হবে। তো এখানে কি হবে, 9 11 99 দিয়ে দিলাম, ঠিক আছে, তাহলে 1 থাকছে ভাগশেষ, তাহলে 1-এর এখানে 9, ঠিক আছে, 11 পূর্ণ 1-এর 9%, ঠিক আছে। তো এই যে কোথায় অপশান আছে দেখো, অপশান ডিতে আছে, তো 11 পূর্ণ 1-এর 9%, অপশান ডি হয়ে গেল এখানে রাইট আনসার। তো এটাও দেখো এখানে করা আছে, তোমরা এখানে দেখে নিতে পারছো। এরপর 5 নম্বর প্রশ্নে বলা হচ্ছে যে পি প্লাস কিউ এর 20% ইকুয়াল টু পি মাইনাস কিউ এর 50% হলে পি ইজ টু কিউ ইকুয়াল টু কত, ঠিক আছে। তো এখানে তোমরা যেটা বুঝতেই পারছো সেটা হচ্ছে, এর যেখানে আছে এখানে গুণ চিহ্ন আছে, এরকম ভাবতে পারো একদম সহজে। তো এরকম যদি ভাবা হয় তাহলে এখানে পি প্লাস কিউ আছে, এটা আমি লিখলাম পি প্লাস কিউ, আর এই যে পি মাইনাস কিউ আছে সমান চিহ্নের এদিকে, তো এটা এদিকে নিয়ে আসতে চাইলে এটা ভাগ করতে হবে, তো সেটা করলাম, পি মাইনাস কিউ নিচে ভাগ করে দিলাম, তারপর সমান চিহ্ন দিয়ে এখানে কত আছে 50%, ঠিক আছে। তো 50% আছে, আমি শুধু 50 লিখলাম। এখানে দেখো 20% আছে, তো 20 লিখলাম, ঠিক আছে। অর্থাৎ এখানে যে 20% এখানে গুণ হয়েছিল, এটা এদিকে আসলে ভাগ হয়ে গেল। তো এখানে যদি দুটো শূন্য ক্যান্সেল হয়ে যায় তাহলে 5/2 থাকছে, ঠিক আছে। এবার যেটা করতে হবে সব থেকে শর্টকাট, সেটা হচ্ছে যে যোগ ভাগ প্রক্রিয়া করতে হবে, ঠিক আছে। তো যোগ ভাগ প্রক্রিয়াটা কী রকম, যে ধরো এরকম যদি হয় যে a/b ইকুয়াল টু c/d, এরকম যদি হয় তাহলে এটাকে এরকম করা যায় যে a প্লাস বি বাই a মাইনাস বি ইকুয়াল টু সি প্লাস ডি ডিভাইডেড বাই সি মাইনাস ডি। তো এই কাজটা এখানে করতে হবে, এখানে পি প্লাস কিউটা হচ্ছে এর পজিশনে আছে এবং পি মাইনাস কিউটা বি এর পজিশনে আছে, একইভাবে সি এবং ডি এর পজিশনে আছে 5 এবং 2, ঠিক আছে। তাহলে এটা যদি করা হয় এখানে যোগভাগ প্রক্রিয়া, তো এখানে পি প্লাস কিউ আছে, তো পি প্লাস কিউ লিখলাম, প্লাস দিয়ে যেটা ডিনোমিনেটরে আছে বা নিচে যেটা আছে অর্থাৎ পি মাইনাস কিউ হবে, ঠিক আছে। তারপর কি হবে, নিচে কি হবে, পি প্লাস কিউ মাইনাস দিয়ে পি মাইনাস কিউ, ঠিক আছে। তো মাইনাস যেহেতু আসছে এই জন্য এই মাইনাসটা এখানে প্লাস হয়ে যাবে, ঠিক আছে। এবার একই অপারেশন এদিকেও হবে, অর্থাৎ উপরে কত আছে 5 আছে, প্লাস নিচে যেটা আছে অর্থাৎ 2, 5 + 2 ডিভাইডেড বাই 5 - 2, ঠিক আছে।
এবার ভেরি সিম্পল একটু ক্যালকুলেশন এখানে তোমরা যেটা দেখতে পাচ্ছ, এখানে দেখো প্রথমত এখানে মাইনাস কিউ এবং প্লাস কিউ ক্যান্সেল হবে, এখানে প্লাস পি এবং মাইনাস কিউ পি ক্যান্সেল হবে। তাহলে এখানে কি থাকছে দেখো, এখানে থাকছে একটা পি থাকছে, একটা পি থাকছে, অর্থাৎ 2p থাকছে, ঠিক আছে। নিচে দুটো কিউ থাকছে, অর্থাৎ 2q থাকছে। হ্যাঁ, তো এটাকে আবার এই দুই যদি আমি এখানে যদি কেটে দিই, অর্থাৎ এটাকেই p/q ভাবা যেতে পারে, কোনো সমস্যা নেই। আর এদিকে কত আসছে, 5 + 2 মানে হচ্ছে 7, আর 5 - 2 মানে হচ্ছে অবশ্যই 3। তাহলে এখান থেকে আমরা কীভাবে লিখতে পারি, এটাকে অবশ্যই p/q এই রেশিও আকারে লিখতে পারি, যেটা আসবে কত, অবশ্যই 7:3। তো 7:3 অপশান সি হয়ে গেল এখানে রাইট আনসার। এরপর 6 নম্বর প্রশ্নে বলা হচ্ছে পেট্রোলের মূল্য বাজেটের আগে ও পরে যথাক্রমে 20% বৃদ্ধি ও 10% হ্রাস পেল। বৃদ্ধি বা হ্রাসের হার কত? ঠিক আছে, অর্থাৎ বাজেটের আগে 20% বৃদ্ধি পেয়েছে, তারপর বাজেট প্রকাশের পরে আবার 10% হ্রাস পেয়েছে। তো ফাইনালি পেট্রোলের মূল্য কত পার্সেন্ট হ্রাস বা বৃদ্ধি পেয়েছে সেটা বার করতে হবে। তো খুবই সহজ এখানে একটা ক্যালকুলেশন, এখানে যেটা করা যায় একদম সহজে, সেটা হচ্ছে যে ধরো 100 টাকা পেট্রোলের মূল্য ছিল, ঠিক আছে। তো বাজেটের আগে কি হলো, সেটা 20% বেড়ে গেল, ঠিক আছে। তো 100কে 20% বাড়ানো মানে হচ্ছে কি, তার সাথে 100 + 20 গুণ করতে হবে, ঠিক আছে। 100 + 20/100 এটা গুণ করতে হবে, অর্থাৎ এই মূল্যটা এখন পাওয়া গেল বাজেটের পরে, ঠিক আছে। তো তারপরে আবার কি হলো, দেখা গেল যে 10% আবার হ্রাস পাচ্ছে। তো 10% হ্রাস করা মানে হচ্ছে কি 100 - 10/100 এটা গুণ করতে হবে। তো এটা হচ্ছে একদম সহজ একটা ক্যালকুলেশন। তো এবার এখান থেকে জাস্ট একটু কাটাকাটি যদি করা হয়, অর্থাৎ এখানে যে একটা 100 যদি ক্যান্সেল করে দিলাম, তাহলে 100 + 20 মানে থাকছে কত, 120। আর এদিকে 100 - 10 মানে হচ্ছে কি 90, আর এখানে নিচে একটা 100, ঠিক আছে। তাহলে এখানেও দেখো একটা শূন্য এর সাথে কাটলাম, একটা শূন্য এখানে কাটাকাটি করলাম, তাহলে কি থাকছে 12, আর এখানে থাকছে 9। তো 9 12 গুণ করলে অবশ্যই 108, ঠিক আছে। তাহলে প্রথমে মূল্য ছিল কত, 100, এখন হলো 108, অর্থাৎ এটাকে বলতে পারে কি যে 100 + 8, ঠিক আছে। অর্থাৎ 8 টাকা বাড়লো, 100 টাকাতে 8 টাকা বাড়লো, তার মানে 8%, ঠিক আছে। তো এই জন্য 8% এখানে বৃদ্ধি হবে, ঠিক আছে। 8% বৃদ্ধি, অপশান ডি হবে। আর এটা যদি ধরো এরকম যদি আসতো, ধরো 92 যদি আসতো, তাহলে সেটাকে এরকম লেখা যায় যে 100 - 8, এই জন্য সেক্ষেত্রে 8% হ্রাস হতো, ঠিক আছে। এখানে যেহেতু প্লাসে আসছে, 108কে 100 + 8 আকারে আমি লিখতে পারছি, তো এই জন্য 8% বৃদ্ধি, ঠিক আছে। তো অপশান ডি হয়ে গেল এখানে রাইট আনসার। এরপর 7 নম্বর প্রশ্নটা দেখো, একই ধরনের প্রশ্ন। এখানে বলা হচ্ছে যে 10% এবং 30% ক্রমিক ছাড় এর সমতুল্য ছাড় কত শতাংশ হবে। অর্থাৎ কোনো একটা দ্রব্যের উপর 10% ছাড় দেওয়া হলো, তারপর যে রেটটা আসলো তার উপরে আবার যদি 30% ছাড় দেওয়া হয়, তাহলে ফাইনালি টোটালি কত পার্সেন্ট ছাড় দেওয়া হবে আর কি। তো এটাও একটা সহজ শর্টকাট, যেটা সবথেকে পপুলার, সেটা হচ্ছে যে এরকম 10% যেহেতু বলছে, তো 10 + 30, তারপর মাইনাস দিয়ে 10 × 30, ঠিক আছে। 10 × 30/100, ঠিক আছে। এটা হচ্ছে একদম শর্টকাট একটা মেথড, বিভিন্ন বইয়েও থাকে এটা। তো এখানে তাহলে কত আসছে, 10 + 30 মানে যোগ করলে হচ্ছে কি 40, আর এদিকে মাইনাস দিয়ে এখানে দেখো একটা শূন্য করে, দুটো শূন্য, নিচে দুটো শূন্য ক্যান্সেল করে দিলাম, তাহলে থাকছে শুধু 3, ঠিক আছে। এই যে 3টা থাকছে, তাহলে এখানে 40 - 3 মানে হচ্ছে কি 37। তো 37%, এটাই হবে আনসার, অপশান বি হবে এখানে রাইট আনসার। তারপর 8 নম্বর প্রশ্ন দেখো, এটাও একই ধরনের শর্টকাট এখানে ব্যবহার করা যায়। তো এখানে কি বলা হয়েছে দেখো, এখানে বলা হচ্ছে যে কোনো আয়তক্ষেত্রের বাহুর পরিমাণ 20% বৃদ্ধি পেলে তার ক্ষেত্রফলের শতকরা বৃদ্ধির পরিমাণ কত, ঠিক আছে। তো বাহুর পরিমাণ 20% বৃদ্ধি করা হচ্ছে। তো এখানে যে শর্টকাটটা করা হবে একদম, সেটা হচ্ছে যে 2 × 20, ঠিক আছে, প্লাস 20 স্কোয়ার, ঠিক আছে, 20 স্কোয়ার/100, এটা হচ্ছে একদম শর্টকাট। এটা শুধুমাত্র আয়তক্ষেত্রের ক্ষেত্রেই যে প্রযোজ্য তা না, বর্গক্ষেত্র, ত্রিভুজ, বৃত্ত, প্রতিটা ক্ষেত্রেই এই শর্টকাট সূত্রটা কাজে লাগবে, ঠিক আছে। তাহলে এটা কত আসছে দেখো, 2 × 20 মানে হচ্ছে 40, আর এখানে কত আসছে 20 স্কোয়ার, 20 স্কোয়ার মানে হচ্ছে কি 400, ঠিক আছে, 400/100,
তো ভেরি সিম্পল, এখানে দুটো শূন্য কাটাকাটি করে দিলাম, তাহলে 4 থাকছে। তো 40 এবং 4 যোগ করলে হচ্ছে কি 44। তো 44% এটাই হচ্ছে আনসার, অপশান এতে আছে 44%। ঠিক আছে, এরপর 9 নম্বর প্রশ্ন দেখো, আগের প্রশ্নের মতো একই শর্টকাট সূত্র এখানে ব্যবহার হবে। এখানে কি বলা হচ্ছে যে বৃত্তের ব্যাসার্ধ 1% বৃদ্ধি পেলে ক্ষেত্রফল বৃদ্ধি পাবে কত পার্সেন্ট, অপশন তোমরা দেখতে পাচ্ছ। তো এখানে আগের সূত্রই যদি ব্যবহার করি, অর্থাৎ 1% যেহেতু বলেছে, আগে যেখানে 20% ছিল এখানে 1% বলেছে, এই জন্য 2 × 1, ঠিক আছে, প্লাস 1 স্কোয়ার বাই 100। ঠিক আছে, এটা হচ্ছে একদম শর্টকাট। তাহলে এখানে 2 × 1 মানে 2, আর এখানে 101, 1 স্কোয়ার মানে 1, তাহলে এখানে অ্যাকচুয়ালি কী থাকছে, 100 আর 2 গুণ করে 200 প্লাস 1, অর্থাৎ এটাকে এরকম করে লেখা যাবে যে 201/100। ঠিক আছে, এবার এটাকে যদি দশমিক ফর্মে নিয়ে আসতে হয়, তাহলে নিচে 100 যদি উঠিয়ে দিই, তাহলে উপরে 2 ঘর আগে দশমিক দিতে হবে, অর্থাৎ এটাকে বলা যাবে 2.01। ঠিক আছে, তো 2.01%, অর্থাৎ অপশান ডি হয়ে গেল এখানে রাইট আনসার। ঠিক আছে, তো খুবই কমন একটা অঙ্ক, এই টাইপের অঙ্ক কিছু না কিছু আসবে, হ্যাঁ, যে কোনো চাকরির পরীক্ষাতে এগুলো আসতে দেখা যায়। তো এগুলো অবশ্যই তোমরা মনে রাখবে, এই শর্টকাট সূত্রটা অবশ্যই মনে রাখবে। তারপরে দেখো একই কথা বলা হচ্ছে, যেটা যে একটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 50% কমে গেলে ক্ষেত্রফল কমে যাবে। তো আগে যেগুলো বেড়ে যাচ্ছিল বৃদ্ধির কথা বলা হচ্ছিল, আগের দুটো অঙ্কে বৃদ্ধির কথা বলা হচ্ছিল, তো এখানে কমে যাওয়ার কথা বলছে। এই জন্য এখানে সূত্রটা একটু চেঞ্জ হবে, এখানে যে 50% বলেছে, তো এখানেও 2 × 50% হবে, তো এখানে প্লাস না হয়ে এখানে মাইনাস হবে। ঠিক আছে, মাইনাস দিয়ে তাহলে এখানে 50 স্কোয়ার বাই 100। ঠিক আছে, এরকম, তাহলে কত আসছে দেখো, 50 আর 2 গুণ করলে 100, মাইনাস এখানে কি হবে, 50 স্কোয়ার মানে হবে কি 5 × 5 = 25, তারপর দুটো শূন্য, আর এখানে অবশ্যই 100 নিচে আছে থাকবে, তাহলে দুটো শূন্য ক্যান্সেল করা যাবে, তাহলে এখানে থাকছে কি 25, অর্থাৎ 100 - 25 মানে হচ্ছে কি 75। তো 75%, অর্থাৎ অপশান এ হয়ে গেল এখানে রাইট আনসার। অর্থাৎ কোনো বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য যদি 50% কমিয়ে দেওয়া হয়, তাহলে তার ক্ষেত্রফল 75% কমে যাবে। ঠিক আছে, তো এখানে এই যে শর্টকাট আমি করলাম, এটা এখানে সমাধান করা আছে, একই জিনিস একই কাজ এখানে করা আছে। এখানে যদি এখানে কমে যায়, যদি দৈর্ঘ্য, বাহুর দৈর্ঘ্য বা বৃত্তের ক্ষেত্রে রেডিয়াস যদি কমে যায়, তাহলে এই মাইনাস দিতে হবে, আর যদি বাড়ে তাহলে প্লাস দিতে হবে, আগের অঙ্কে যেটা দেখলে। ঠিক আছে, এই হচ্ছে পার্থক্য। এরপর 11 নম্বর প্রশ্নে বলা হচ্ছে, কোনো সংখ্যার 2/3 অংশের মান 26 হলে সংখ্যাটির 25% এর মান কত। ঠিক আছে, তো একদম শর্টকাটে যেটা করা হয়, কোনো সংখ্যার 2/3 অংশ যেহেতু এখানে 26, তাহলে আসলে সেই সংখ্যাটা হবে এরকম যে 26-এর সাথে এই ভগ্নাংশটাকে উল্টো করে গুণ করতে হবে, অর্থাৎ 2/3-কে 3/2 আকারে লিখে গুণ করতে হবে। ঠিক আছে, তাহলে এখানে কি পাওয়া যাবে, 2 × 2 = 13, 2 × 26, তাহলে 13 আর 3 গুণ করলে 39, 39, অর্থাৎ কোনো সংখ্যার 39 এর 2/3 হচ্ছে 26। ঠিক আছে, অর্থাৎ মূল সংখ্যাটা হচ্ছে এটা। তো এই সংখ্যাটা এখানে জানতে চাইনি, সংখ্যাটির 25% জানতে চেয়েছে। তো এই 39 এর 25% যদি বার করতে হয়, তো এর সাথে অবশ্যই 25/100 গুণ করতে হবে, তাহলে ভেরি সিম্পল, এখানে 25-কে 25, 4 × 25 = 100, তাহলে এখানে থাকছে কি 39/4 এটা আসছে। ঠিক আছে, এই ফ্র্যাকশনটা আসছে। এবার এখানে অপশানগুলো যেহেতু দশমিকে আছে, তো এটাকে দশমিকে কনভার্ট করতে হবে। তো এর জন্য যেটা করতে হয় সেটা হচ্ছে যে এরকম, তোমরা অনেকেই জানো আশা করি, এখানে 4 × 9 = 36। ঠিক আছে, তাহলে এখানে 3 থাকছে, এখানে দশমিক দিতে হবে, একটা শূন্য নিতে হবে, তাহলে এখানে তারপরে কি করা যেতে পারে, 4 আছে, তাহলে 4 সাথে 28 দেওয়া যেতে পারে। ঠিক আছে, 4 সাথে 28, তারপর 2 দিয়ে আবার একটা শূন্য নিলে, তারপর 4 × 5 = 20। ঠিক আছে, তাহলে এখানে শেষ হয়ে যাচ্ছে এটা। তো এখানে 9.75। ঠিক আছে, তো 9.75 অপশান ডিতে আছে, তো এটাই হয়ে গেল এখানে আনসার। অর্থাৎ কোনো সংখ্যার, অর্থাৎ এখানে আমরা যেটা বুঝলাম যে 39 এর 2/3 অংশ হচ্ছে 26। ঠিক আছে, এবং 39 এর 25% হচ্ছে কত, সেটা হচ্ছে এই আনসার, যেটা হচ্ছে 9.75। ঠিক আছে, তো এটাই হচ্ছে এখানে আনসার। এবার এখানে এটাও দেখো, এখানে সমাধানটা করা আছে, একই যে কাজটা করলাম সেটা এখানে করে দেখানো আছে, তো আশা করি বুঝতে পারছো। এরপর 12 নম্বর প্রশ্নে বলা হচ্ছে, নতুন বাজেটে পেট্রোলের দাম 25% বৃদ্ধি পায়,
পেট্রোলের ব্যবহার শতকরা কত কমালে পেট্রোল বাবদ খরচ একই থাকবে। তো খুবই কমন টাইপের একটা প্রশ্ন, যে কোনো পরীক্ষাতেই এই ধরনের প্রশ্ন আসতে দেখা যায়। তো এখন যে কোনো দ্রব্যের যখনই মূল্য বৃদ্ধি পায় তখন তার ব্যবহারটা কিছুটা হ্রাস পাওয়ার একটা টেন্ডেন্সি থাকে। তো এক্ষেত্রে পেট্রোলের মূল্য 25% বৃদ্ধি পাচ্ছে এবং তার ব্যবহারটা শতকরা কত পার্সেন্ট কমলে তার খরচটা একই থাকবে। তো এখানে একদম শর্টকাটে যেটা করা হয় সেটা হচ্ছে যে 25% যেহেতু বলা হয়েছে, এই জন্য 25/100 প্লাস 25, ঠিক আছে, ইন্টু 100। এই পার্সেন্টেজটা কমাতে হবে। তো এটাকে ক্যালকুলেশন করলে কি আসছে দেখো, 25/125 ইন্টু 100। তো এটাকে যদি কাটাকাটি করো, ভেরি সিম্পল কাটাকাটি, তো এখানে কি আসে, তো এখানে 25, যদি 25 দিয়ে যদি কাটাকাটি করি, 25কে 25, 5 25 100, তারপর 5কে 5, এদিকে 5 20 100, তাহলে থাকছে কত, 20, ঠিক আছে। তো 20% হচ্ছে এখানে আনসার। অর্থাৎ পেট্রোলের দাম যদি 25% বৃদ্ধি পায় তাহলে তার ব্যবহার 20% কমাতে হবে, তাহলে তার খরচটা একই থাকবে। তো 20% অপশান এ হয়ে গেল এখানে রাইট আনসার, ঠিক আছে। তো যে শর্টকাটটা আমি করলাম সেটাও এখানে করা আছে, তোমরা দেখে নিতে পারছো। এরপর 13 নম্বর প্রশ্নে বলা হচ্ছে, এক ব্যক্তি তার বেতনের 75% খরচ করে, তার বেতন 20% বাড়ল এবং খরচ 10% বাড়ল, তার সঞ্চয় বাড়ল কত পার্সেন্ট সেটা জানতে চাইছে। তো ভালো করে বুঝতে হবে প্রশ্নটা, যে কোনো এক ব্যক্তির ধরো তার বেতন ছিল 100 টাকা, তো সেই 100 টাকার মধ্যে সে 75% খরচ করে, অর্থাৎ 75 টাকা খরচ করে, আর বাকি যে 25 টাকা সেটা সে সঞ্চয় করে রাখে, ঠিক আছে। তো এখন কি হলো, যে তার বেতনটা 20% বাড়লো। তো 100 টাকা বেতন ছিল, এটাকে 20% যদি বাড়ানো হয় তাহলে কি হবে, 120 টাকা হবে বর্তমান বেতন। এবার যখন তার বেতন 120 টাকা হয়ে গেল তখন তার যে খরচ সেটাও 10% বেড়ে গেল। তার আগে খরচ ছিল কত, 75 টাকা, তো তার সাথে আরও 10 টাকা তার খরচ বাড়লো, অর্থাৎ 10%। তো 75-এর 10% মানে হচ্ছে কি 7.5, ঠিক আছে, 7.5। তো এটাকে যোগ করলে অবশ্যই যেটা আসবে সেটা হচ্ছে যে 82.5। তাহলে তার বর্তমান যে খরচ সেটা হচ্ছে 82.5 টাকা। তো এখন তার ইনকাম হচ্ছে 120 টাকা, খরচ হচ্ছে 82.5 টাকা। তাহলে এই 120 টাকা থেকে 120 থেকে যদি আমি 82.5 এইটা বিয়োগ করে দিই, ঠিক আছে, তো এই বিয়োগটা যদি করা হয় তাহলে কি পাওয়া যাবে, সেটা হচ্ছে যে 37.5, ঠিক আছে, অর্থাৎ 37.5 টাকা তার সঞ্চয় থাকবে। তো এবার পুরো ব্যাপারটা একটু ভালো করে বোঝো, পুরো এখানকার যে ঘটনাটা সেটা ভালো করে বুঝতে হবে। প্রথমে তার ইনকাম ছিল 100 টাকা, সেই ইনকামের মধ্যে সে 75 টাকা খরচ করত এবং বাকি 25 টাকা সঞ্চয় করত। তারপর তার যখন বেতনটা 20% বেড়ে গেল তখন তার ইনকাম হলো 120 টাকা এবং তার পাশাপাশি তার খরচটা বাড়লো 10%, অর্থাৎ 75 টাকে 10% বাড়িয়ে আসলো 82.5 টাকা। এখন 120 টাকার মধ্যে 82.5 টাকা যদি খরচ করে তাহলে বাকি যেটা থাকছে সেটা হচ্ছে 37.5 টাকা, এটা সে সঞ্চয় করে। তাহলে সে আগে সঞ্চয় করছিল কত, 25 টাকা, এখন সঞ্চয় করছে 37.5 টাকা। তার মানে এখানে কতটা বাড়ছে, 12.5 টাকা বাড়ছে। কত টাকায় বাড়ছে, 25 টাকায় বাড়ছে, 25 টাকা থেকে 12.5 টাকা বাড়ছে। তো এটাই হচ্ছে তার সঞ্চয় বৃদ্ধির হার। তো এটাকে পার্সেন্টেজ করে দিতে হবে, তাহলে আনসার পেয়ে যাবে। তো এখন 12.5 এর দ্বিগুণ হচ্ছে 25, তো এটাকে যদি কাটাকাটি করি তো একটা 2 আসবে, তারপর 2 একে 2, এখানে 100টা কাটাকাটি করলে 50, ঠিক আছে, তো 50 থাকছে। তাহলে 50% হচ্ছে তার সঞ্চয়টা বৃদ্ধি পাচ্ছে, ঠিক আছে। আগে তার সঞ্চয় ছিল 25 টাকা, এখন সঞ্চয় হচ্ছে 37.5 টাকা, অর্থাৎ 12.5 টাকা বাড়ছে। তো 12.5টা হচ্ছে আসলে 25-এর 50%, অর্ধেক। তো এই জন্য 50% অপশান বি হবে এখানে রাইট আনসার, ঠিক আছে। এরপর 14 নম্বর প্রশ্নে বলা হচ্ছে, একটি বাসের প্রত্যেক বারের যাত্রায় রোজগার হয় 1000 টাকা। যদি বাসের ভাড়া 50% বৃদ্ধি পায় এবং যাত্রী সংখ্যা 20% হ্রাস পায় তবে প্রতি যাত্রায় রোজগার হবে। তো খুবই কমন একটা এবং খুবই সহজ একটা প্রশ্ন, ক্যালকুলেশনটা খুবই সহজ। তো এখানে ধরো বাসটার যে প্রাথমিক ইনকাম সেটা এখানে বলা হয়েছে 1000 টাকা, ঠিক আছে।
এবার কি হলো, বাসের মালিক কি করলো, বাসের ভাড়া 50% বাড়িয়ে দিল। তো ভাড়া যদি 50% বাড়িয়ে দেওয়া হয় তাহলে তার ইনকামটাও 50% বাড়বে। তো এই জন্য এর যে রোজগার যেটা হচ্ছিল 1000 টাকা, এটাকে 50% বাড়াতে হবে। অর্থাৎ এর সঙ্গে 100 প্লাস 50 বা 150/100 গুণ করতে হবে, ঠিক আছে। তারপরে কি হলো, যখনই ভাড়াটা বেড়ে গেল তখন যাত্রী সংখ্যাটা স্থির মানে ঠিক থাকলো না, যাত্রী সংখ্যা 20% কমে গেল, ঠিক আছে। তো যাত্রী সংখ্যা যদি 20% কমে যায় তাহলে তার ইনকামটাও আবার 20% কমবে। তো এই জন্য এটাকে আবার 20% কমাতে হবে। তো 20% কমানো মানে এর সঙ্গে গুণ করতে হবে 100 মাইনাস 20, ঠিক আছে। 100 মাইনাস 20 মানে হচ্ছে কি 80, ঠিক আছে। তো 80/100 এর সঙ্গে গুণ করতে হবে। তারপর যেটা আসছে এটাকে একটু কাটাকাটি করে ক্যালকুলেশন করতে হবে। তো ভেরি সিম্পল কাটাকাটি, বুঝতে পারছো, এখানকার দুটো শূন্য এখানকার দুটো শূন্য ক্যান্সেল করে দিলাম, এখানকার একটা শূন্য এখানকার একটা শূন্য ক্যান্সেল করলাম, এখান থেকে একটা ক্যান্সেল করলাম। তাহলে এখানে কি থাকছে, এখানে 8 এবং এটা 15, 8 আর 15 গুণ করলে অবশ্যই 120 আসবে। আর এখানে দেখো আর একটা শূন্য আছে, তাহলে আর একটা শূন্য যদি বসিয়ে দিই তাহলে 1200, ঠিক আছে। তো 1200 টাকা হবে তার বর্তমান ইনকাম। এরপর 15 নম্বর প্রশ্নে বলা হচ্ছে কোন সংখ্যা থেকে তার 40% বিয়োগ করলে বিয়োগফল 300 হবে, ঠিক আছে। তো এখানে যেটা বলতে চাইছে যে কোনো একটা সংখ্যার 100% থেকে যদি 40% বিয়োগ করা হয় তাহলে অ্যাকচুয়ালি বাকি থাকছে কত, 60%, ঠিক আছে। আর এখানে বলা হচ্ছে যে কোনো সংখ্যা থেকে তার 40% বিয়োগ করলে বিয়োগফল 300 থাকে। তার মানে আমরা এরকম ভাবতে পারি যে 60% ইজ ইকুয়াল টু 300, ঠিক আছে। তাহলে 1% বলতে কি হবে, 300কে আমরা 60 দিয়ে ভাগ করতে পারি, ঠিক আছে। এবং 100% বার করলে আমরা তার সংখ্যাটা পাবো। তো 100% ইকুয়াল টু বলতে যেটা হবে সেটা এখানে জাস্ট একটা 100 গুণ করতে হবে। তাহলে এখানে একটা শূন্য যদি ক্যান্সেল হয় তাহলে 6কে 6, 5 6 30, তাহলে 5 এবং 100 গুণ করলে কত হবে, 500। তাহলে আসলে সংখ্যাটা হচ্ছে 500। 500 থেকে তার 40% অর্থাৎ 200 যদি বাদ দেওয়া হয় তাহলে 300 থাকে, ঠিক আছে। তাহলে 500 হবে এখানে আনসার, অপশান সি হচ্ছে এখানে রাইট আনসার। এরপর 16 নম্বর প্রশ্নে বলা হচ্ছে একটি সংখ্যা প্রথমে 10% বৃদ্ধি পেয়ে পরে 10% কমে গেল, এক্ষেত্রে সংখ্যাটি অপরিবর্তিত থাকলো, 1% কমে গেল, 1% বেড়ে গেল, নাকি কোনোটি নয়। তো খুবই সহজ একটা অঙ্ক। ধরো কোনো একটা সংখ্যা 100, ঠিক আছে। তো এটাকে 10% যদি বৃদ্ধি করা হয়, তো 10% বৃদ্ধি করতে গেলে এর সাথে 100 প্লাস 10 অর্থাৎ 110/100 গুণ করতে হবে। তারপরে যে সংখ্যাটা আসছে তাকে আবার 10% কমাতে হবে। তো 10% কমাতে গেলে 100 মাইনাস 10 অর্থাৎ 90/10 এটা গুণ করতে হবে, ঠিক আছে। তাহলে সেই পরিবর্তিত সংখ্যাটা পাওয়া যাবে। তো কি আসছে দেখো, এখানে 100 যদি ক্যান্সেল হয়ে যায়, এখানকার একটা শূন্য এখানকার একটা শূন্য ক্যান্সেল হবে, এই শূন্য এবং এই শূন্য ক্যান্সেল হবে, তাহলে 11 আর 9 গুণ করলে থাকছে কত, 99। তাহলে প্রথমে যে সংখ্যাটা আমরা ধরলাম সেটা কত ছিল, সেটা ছিল 100, ঠিক আছে। এটাকে 10% বাড়ানো হলো, তারপর 10% কমানো হলো, ফাইনালি সংখ্যাটা পাওয়া গেল 99। তাহলে 100 মাইনাস 99 অর্থাৎ 1, ঠিক আছে। 1 পরিমাণ সে আসলে কমে গেল, ঠিক আছে। তাহলে এখানে দেখে বোঝা যাচ্ছে 100 থেকে 99 হলো, বা এটাকে এরকম করে ভাবতে পারো যে 100 মাইনাস 1 হলো, ঠিক আছে, অর্থাৎ 1% কমে গেল। তো 1% কমে যাচ্ছে, অপশান বি হবে এখানে রাইট আনসার, ঠিক আছে। যদি এটা 101 আসতো, ঠিক আছে, 101 যদি আসতো এই ক্যালকুলেশন করে, তাহলে তখন বলা হতো যে 1% বাড়ছে, ঠিক আছে। তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ এখানে এটা করাও আছে, তোমরা দেখে নাও, যেটা করলাম সেটা এখানে বুঝিয়ে লেখা আছে। তারপর চলে যাব পরবর্তী প্রশ্ন। এরপর 17 নম্বর প্রশ্নে বলা হচ্ছে একটি পরীক্ষায় পাস নাম্বার 36%, এক ছাত্র 190 পেয়ে 35 নম্বরের জন্য ফেল করলো, ওই পরীক্ষায় মোট নাম্বার কত, ঠিক আছে। তো এখানে একটা জিনিস খেয়াল করে কি বলা হচ্ছে যে 190 সে পেয়েছে, তবুও সে ফেল করেছে কত নম্বরের জন্য, 35 নম্বরের জন্য, ঠিক আছে। অর্থাৎ আরও 35 নম্বর পেলে সে পাস করত। অর্থাৎ পাস নাম্বারটা হবে 190-এর সাথে 35 যোগ করতে হবে, অর্থাৎ 225 হচ্ছে ওই পরীক্ষার পাস নাম্বার,
225 পেলে পাস করবে, ঠিক আছে। এবং পার্সেন্টেজের বিচারে সেটা হচ্ছে 36%, অর্থাৎ আমরা এখানে বলতে পারি যে 36% ইজ ইকুয়াল টু 225, ঠিক আছে। তাহলে এখান থেকে আমি যদি 100% বার করতে চাই আগের অঙ্কের মতো, তাহলে একদম শর্টকাটে যেটা করতে পারি সেটা হচ্ছে যে 225 এর বাই 36 ইন্টু 100, ঠিক আছে, এরকম করতে পারি। তাহলে এখানে একটু ক্যালকুলেশন করো, এটা যদি 9 দিয়ে কাটাকাটি করি 4 9 36, আর এখানেও 9 দিয়ে কাটাকাটি যাবে, 9 25 হচ্ছে 100, ঠিক আছে। আবার এখানে 4 কে 4, 4 25 100, তাহলে কি থাকছে 25 এবং 25 গুণ করলে কি হবে, অবশ্যই 625, ঠিক আছে। তাহলে 625 হচ্ছে এখানে আনসার, অপশন এ। অর্থাৎ কোনো একটা পরীক্ষা যেটা টোটাল 625 নম্বরের পরীক্ষা এবং সেখানে পাস নম্বর হচ্ছে 225, যেটা পার্সেন্টেজের বিচার হচ্ছে 36%, ঠিক আছে। তো এখানে 625 হয়ে গেল আনসার। এরপর 18 নম্বর প্রশ্নে বলা হচ্ছে একটি পরীক্ষায় পরীক্ষার্থীর 65% পাস করে, যদি 420 জন ফেল করে তবে মোট পরীক্ষার্থী সংখ্যা কত। তো এখানে দেখো একটা জিনিস বলা হয়েছে যে 65% স্টুডেন্ট পাস করেছে, অর্থাৎ 100% এর মধ্যে 65% স্টুডেন্ট পাস করেছে। তার মানে ফেল করেছে কতজন, এটা মাইনাস করতে হবে। 100% থেকে 65% বিয়োগ হলে অবশ্যই 35%, অর্থাৎ 35% স্টুডেন্ট ফেল করেছে, ঠিক আছে। আবার এখানে সংখ্যার বিচারে বলতে গেলে 420 জন বলে দিয়েছে, অর্থাৎ আমরা যেটা বলতে পারি যে 35% ইজ ইকুয়াল টু 420, ঠিক আছে। এটা হচ্ছে 420 জন, তাহলে এখানে 100% মানে কতজন হবে, 100% মানে 420 ডিভাইডেড বাই 35, 35 ইন্টু 100, ঠিক আছে। তো এখানে একটু ক্যালকুলেশন করতে হবে, অর্থাৎ এটা ধরো 6 7 দিয়ে যদি কাটাকাটি করি, 6 7 42, আর এই শূন্যটা এখানে চলে আসবে। এখানে এটা 7 দিয়ে কাটাকাটি করলে 5 7 35, ঠিক আছে। তারপর 5 কে 5, 5 20 100, তাহলে এখানে কি থাকছে 60 এবং 20 যদি গুণ করা হয়, 6 এবং 2 গুণ করলে 12, তারপর দুটো শূন্য নিলে কি হবে 1200, ঠিক আছে। অর্থাৎ 1200 জন টোটাল পরীক্ষার্থী এখানে আছে, মোট পরীক্ষার্থী হচ্ছে 1200 জন। তো অপশান সি হয়ে গেল এখানে রাইট আনসার। এরপর 19 নম্বর প্রশ্নে বলা হচ্ছে যে কোনো পরীক্ষায় পরীক্ষার্থীদের 25% গণিতে এবং 20% ইংরেজিতে পাস করে, যদি 10% উভয় বিষয়ে পাস করে তাহলে শতকরা কতজন উভয় বিষয়ে ফেল করেছে, ঠিক আছে। তো এখানে দেখো পাস করেছে কি 25 জন পাস করেছে ম্যাথে, প্লাস 20 জন পাস করেছে ইংরেজিতে, ঠিক আছে। এটা হচ্ছে ম্যাথ এবং ইংরেজি টোটাল পাস করার সংখ্যা। এখন ব্যাপার হচ্ছে উভয় বিষয়ে যারা পাস করেছে তারা অবশ্যই ম্যাথেও পাস করেছে, ইংরেজিতেও পাস করেছে। এই জন্য এই যে 10% এটাকে যদি যোগ করে দিই তাহলে কিন্তু ভুল হয়ে যাবে, ঠিক আছে। এটাকে বিয়োগ করতে হবে, এই 10 জন স্টুডেন্ট বা 10% স্টুডেন্ট কিন্তু এর মধ্যেই আছে, ঠিক আছে। এই জন্য এটাকে বিয়োগ করে দিতে হবে। তো এটা হচ্ছে যে টোটাল পাস করেছে এতজন। তো এখানে কি জানতে চেয়েছে যে কতজন ফেল করেছে। তাই টোটাল 100 জনের মধ্যে এতজন পাস করেছে, তার মানে ফেল করেছে 100 মাইনাস এতজন। তাহলে এটাকে একটু ক্যালকুলেশন করলে কি আসবে, 100 মাইনাস 25 প্লাস 20, দ্যাট ইজ 45, আর এখানে মাইনাস 10, ঠিক আছে। অর্থাৎ 100 মাইনাস 35 মানে হচ্ছে কি 65, অর্থাৎ 100 জন স্টুডেন্টের মধ্যে 65 জন স্টুডেন্ট ফেল করেছে, ঠিক আছে। এখানে কতজন ফেল করেছে সেটাই জানতে চাইছে। তো অপশান সি বি হবে এখানে রাইট আনসার, 65%। তো এটাও এখানে করা আছে, তোমরা একটু দেখে নাও, একই কাজ করা আছে। এরপর 20 নম্বর প্রশ্নে বলা হচ্ছে যে একটি শহরে মোট জনসংখ্যার 40% অশিক্ষিত এবং 60% গরিব, ধনীদের মধ্যে 10% অশিক্ষিত, তাহলে অশিক্ষিত গরিব লোকের সংখ্যা হলো, ঠিক আছে। তো প্রশ্নটা ভালো করে বুঝতে হবে। তো এক্ষেত্রে টোটাল জনসংখ্যা যেটা সেটা 100 ধরে নেওয়া যেতে পারে। তো 100 জন যদি ধরা হয়, তো এখানে প্রথমে যেটা বলা হয়েছে যে 40% অশিক্ষিত, তো 100 জনের মধ্যে 40 জন আছে যারা হচ্ছে অশিক্ষিত, ঠিক আছে। আমি একটু সংক্ষেপে লিখছি, হ্যাঁ 40 জন হচ্ছে অশিক্ষিত, তার মানে নিশ্চয়ই বাকি যে 60 জন আছে তারা হচ্ছে শিক্ষিত। তো এরকম। আবার এই 100 জনকেই যদি ধনী গরিবের দিক থেকে বিচার করা হয়, তাহলে এখানে যেটা বলা আছে যে 60% গরিব, তো 100 জনের মধ্যে 60 জন হচ্ছে গরিব, তাহলে বাকি
যে 40 জন তারা হচ্ছে নিশ্চয়ই ধনী, ঠিক আছে, বাকি 40 জন ধনী আর এটা হচ্ছে গরিব হচ্ছে 60 জন। তো এইখানে বিষয়টা ভালো করে বুঝতে হবে। এবার যে কথাটা এখানে বলেছে যে ধনীদের মধ্যে 10% অশিক্ষিত। তো ধনী আছে কজন? 40 জন। তো 40-এর 10% মানে অবশ্যই এর সাথে 10 বা 100 যদি গুণ করা হয় তাহলে যেটা পাওয়া যাবে 4 জন, ঠিক আছে, শূন্যগুলো ক্যান্সেল করে দাও, 4 জন থাকবে। অর্থাৎ ধনীদের মধ্যে 4 জন এরকম আছে যারা হচ্ছে অশিক্ষিত। আবার অঙ্কের প্রথমে যেটা বলা হচ্ছে যে 40% অশিক্ষিত, অর্থাৎ টোটাল 40 জন অশিক্ষিত ব্যক্তি আছে, তার মধ্যে 4 জন আছে ধনী, ঠিক আছে। তাহলে বাকি থাকছে কি 36 জন। তো এই 36 জন হচ্ছে কি অশিক্ষিত গরিব। তো এখানে এটাই জানতে চেয়েছিল অশিক্ষিত গরিব লোকের সংখ্যা কত, তো সেটা হচ্ছে 36, অর্থাৎ 36% হবে এখানে আনসার। অপশান এ হচ্ছে এটার রাইট আনসার। তো শতকরা চ্যাপ্টার থেকে 20টা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এখানেই শেষ হলো। তো এই পিডিএফটা তোমরা যারা নিতে চাও তারা অবশ্যই ডেসক্রিপশনে দেওয়া যে টেলিগ্রাম চ্যানেলের লিংক দেওয়া আছে সেই টেলিগ্রাম চ্যানেল থেকে পেয়ে যাবে, যেভাবে তোমরা আগেও নিয়েছো। তাছাড়াও এই যে পিডিএফ, এই পিডিএফে এখানে এই ভিডিওটা লিংক দেওয়া আছে। পিডিএফটা যদি সংগ্রহ করে রাখো তাহলে পরে এখানে ক্লিক করলে আবার এই ভিডিওটা দেখতে পাবে। অর্থাৎ কোনো অঙ্ক যদি ভুলে যাও বা বুঝতে যদি অসুবিধা হয় আবার এখানে লিংক করে ভিডিওটা আবার দেখে নিতে পারবে। তো এখানেই 20টা এমসিকিউ এখানে শেষ হলো। তো এরপরে আরও যে সমস্ত ইম্পর্টেন্ট চ্যাপ্টার আছে যে কোনো চাকরি পরীক্ষার জন্য, তো সেগুলো অবশ্যই আমরা পরবর্তীতে নিয়ে আসব। এই জন্য চ্যানেলে যারা নতুন আছে তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, আর পিডিএফটা অবশ্যই তোমরা সংগ্রহ করে রাখবে, ঠিক আছে। তো আজকের মতো এই পর্যন্তই।